আগুন আছে ভাই, কিন্তু ধোঁয়ার জন্য নিঃশ্বাস নিতে পারছি না। হে আল্লাহ, আল্লাহ, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি নিঃশ্বাস নিতে পারি না। ও বাঁচতে চাইছিল। বনানী রেফার টাওয়ারে ভয়াবহ আগুনে স্বজন হারাদের মাতম। আমি আশা নিয়েছিলাম আমার ছেলে আমাকে কাঁধে করে নিয়ে যাবে, আজকে আমার এই ছেলে কাঁধে করে নিয়ে দাফন টাফন করা লাগছে। আমার বাবা মারা গেছে পর থেকে ওই আমার বাবা। যখন আগুন লাগছে তখনই ফোন দিছে, মা আগুন লাগছে আম্মা। 18 তলার অনুমোদন নিয়ে 23 তলা করা হয় ভবনটি, ছিল না কোনো ফায়ার অ্যালার্ম, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা আবার ম্যাজিস্ট্রেট পাঠাবো। এটা হত্যাকাণ্ড, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলাও করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বনানীর আগুনে আহত 70 জনের মধ্যে 33 জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি, ভুগছেন মানসিক অবসাদে, জানিয়েছেন চিকিৎসক। জবাবদিহিতা না থাকায় বারবার অগ্নিকাণ্ড, বললেন মির্জা ফখরুল। রাজনীতি না করার আহ্বান তথ্যমন্ত্রীর। এবং রাজধানী ঢাকার নকশা বহির্ভূত এক একটি ভবন যেন মৃত্যু ফাঁদ, ভবন ব্যবহারেও ছাড়পত্রের বিধান রাখার তাগিদ বিশেষজ্ঞদের। রাজধানীর বনানীর FR টাওয়ারে আগুনে মৃতদের গ্রামের বাড়িতে এখন কেবলই মাতম। আদরের সন্তানকে হারিয়ে স্তব্ধ মা বাবা, ভাইকে হারিয়ে বোনের কান্না থামছে না। শুধু স্বজন নয়, প্রতিবেশী বন্ধু বান্ধবরাও শোকাহত। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। আগুন আছে ভাই, কিন্তু ধোঁয়ার জন্য নিঃশ্বাস নিতে পারছি না। হে আল্লাহ, আল্লাহ, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। রংপুরে স্ত্রীর কাছে মুঠোফোনে এভাবেই বাঁচার শেষ আকুতি জানাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। আগুনের ধোঁয়ায় মৃত্যুবরণ করতে হয় তাকে। তার মৃত্যুতে গ্রামের বাড়ি পীরগঞ্জে শোকার্ত মানুষের ঢল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী। তোমার কি অবস্থা? বলে যে আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি নিঃশ্বাস নিতে পারি না। ও বাঁচতে চাইছিল। দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গার আব্দুল্লাহ আল মামুন চাকরির কারণে স্ত্রী ও 2 শিশুকন্যা তানহা ও তাহিয়াকে নিয়ে বসবাস করতেন ঢাকায়। কাজ করতেন হেরিটেজ এয়ারলাইন্স নামের একটি ট্রাভেল এজেন্সিতে। ঘটনার সময় আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। এই সংবাদে মামুনের বাড়িতে শোকে স্তব্ধ মা ও স্বজনরা। FR টাওয়ারে আগুনে নিহতদের আরেকজন কুষ্টিয়ার ইখতিয়ার হোসেন মিঠু। 11 তলায় একটি অফিসে কর্মরত ছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে 2.5 বছরের সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী। শবে বরাতের ছুটিতে ছেলে বাড়ি আসবে সেই অপেক্ষায় ছিলেন মা, কিন্তু পাবনার আতাইকুলা চরপাড়া গ্রামে এলো আমির হোসেন রাব্বির মরদেহবাহী অ্যাম্বুলেন্স। আজকে আমার এই ছেলে কাঁধে করে নিয়ে দাফন টাফন করা লাগতেছে। আমি আশা নিয়েছিলাম আমার ছেলে আমাকে কাঁধে করে নিয়ে যাবে। একমাত্র আদরের মেয়ে তানজিলা মৌলিকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবার। ঘটনার সময় বাঁচার আকুতি নিয়ে একাধিকবার বাবা ও স্বামীর কাছে মুঠোফোনে যোগাযোগ করেন বগুড়ার আদমদীঘির মেয়ে মৌলি, কিন্তু অসহায় স্বজনদের তখন বিলাপ ছাড়া কিছুই করার ছিল না। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। বনানীর আগুনে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক দম্পতির। মাকসুদুর রহমান জামি ও রুমকি রহমানের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্বজনরা। রাজধানী ফরিদাবাদে তাদের বাসায় চোখে পড়েছে শোকের করুণ চিত্র। এদিকে ডেমরায় আব্দুল্লাহ আল ফারুক তমালের জানাজা সম্পন্ন হয়েছে। বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব ছিল ভাইয়ের উপরেই। ছিলেন বাবার মতোই। মা বোনকে নিয়ে বুনেছিলেন নানা স্বপ্ন। আমাকে ভালো জায়গায় পড়াবে, মুখে নিয়ে হজে যাবে, এগুলি ওর প্ল্যান ছিল। সবকিছু শেষ একটা আগুনে। প্রতিদিনের মতোই পরিপাটি হয়ে স্বজনের কাছে বিদায় নিয়ে সকালে স্বামী স্ত্রী বেরোলেন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। রাতে বাড়ি ফিরলেন, তবে লাশ হয়ে। দীর্ঘদিনের ভালোবাসার পর বাঁধেন ঘর।
কাজও করতেন একই অফিসে। নিয়তির পরিহাস, অগ্নিকাণ্ডের সময় মুঠোফোনে মায়ের কাছে শেষ আকুতি জানিয়েও রক্ষা হয়নি তাদের জীবন। মা, আগুনে আটকা পড়ছি, অফিসে আগুন লাগছে, তুমি দোয়া করো মা। এই আমার ছেলের সাথে আমার লাস্ট কথা। আমি শ্বাস নিতে পারি না, ওদেরকে বলছিল উপরে উঠে যাইতে, উঠে নাই। নেট দিত, একটু ফোম দিত, মানুষ লাভ দিয়ে বাঁচতে পারে। বাড়ি হইতেছে এখানে, এবারে আমরা ডিসেম্বর মাসে উঠে যাব, ওরা সবাই উঠবে, কিন্তু উঠলো না। চুড়িহাট্টার দগদগে ক্ষত এখনো সুখ হয়নি। এর মধ্যেই বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ড কেড়ে নিল 25টি তাজা প্রাণ। মা হারিয়েছে তার ছেলেকে, বোন হারিয়েছে তার ভাই। আর কত স্বজন হারা হলে কর্তৃপক্ষ এসব দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে মানুষের জীবনের নিরাপত্তা দিবে, এমনটাই প্রশ্ন ছিল স্বজন হারা এই পরিবারগুলোর। একই ঘটনায় নিহত আব্দুল্লাহ আল ফারুক তমালের পরিবারেও নেমে আসে শোকের ছায়া। স্ত্রী ও 2 সন্তান নিয়ে সুখের সংসার ছিল। শোকে স্তব্ধ এই পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারো। রাজধানীর ড্যামরায় নিজ বাসার সামনের মসজিদে জুমার নামাজ শেষে অনুষ্ঠিত হয় তমালের নামাজে জানাজা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বনানীর আগুনে আহত 70 জনের মধ্যে 33 জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি বেশিরভাগই আগুনের ভয়াবহতায় মানসিক অবসাদে ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনদের আহাজারি আর চাপাকান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের পরিবেশ। প্রিয়জনের এমন করুণ মৃত্যু কিভাবে ভুলবে তারা? আগুনের ভয়াবহতা থেকে যারা ভাগ্যগুণে প্রাণে বেঁচে ফিরেছেন তাদেরকেও তাড়িয়ে বেড়াচ্ছে দুঃসহ সেই স্মৃতি। আহতদের যারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। একজন আছে তার মাল্টিপল ফ্র্যাকচার, 2 পার হাড্ডি ভেঙে গেছে, এখানে একটা বড় ইনজুরি, এবং সেটার থেকে আমরা কালকে রাত্রে অপারেশন করছি। আর বাকিগুনা মোটামুটি ইনহেলেশন বার্ন, আশা করি তারা ভালো হয়ে যাবে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আসা 48 জনের মধ্যে চিকিৎসা নিয়ে চলে গেছেন বেশ কয়েকজন, আর 7 জন হাসপাতালের সার্জারি সহ বিভিন্ন বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এখন ভালো, কালকে আসার পর তারা অক্সিজেন দিচ্ছে, যে প্রয়োজনীয় অক্সিজেন, স্যালাইন, এখন আরো ওষুধ দেখলাম যা প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দিয়েছে। এটা তো আমার বোন, আমরা আসলে সবাই বলতেছি যে পরিস্থিতি থেকে বেঁচে আসছে, এটা তো আসলে আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু না। গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে আসা 32 জনের মধ্যে এখনো বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন 15 জন। বনানীর কামাল আতাতুর্ক রোডের এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে প্রাণ হারানো নিথর দেহগুলোর পরিচয় শনাক্তের পর একে একে হস্তান্তর করা হয় তাদের স্বজনদের কাছে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। আন্দোলনে অনড় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়েননি কেউ, দুঃখ প্রকাশ করে উপাচার্যের প্রেস বিজ্ঞপ্তি। তল্লাশি শেষ করে বনানীর এফআর টাওয়ার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে বুঝিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। পরে ভবনের ভেতর প্রবেশ করেন বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বেঁচে ফেরা অনেকে জানালেন এফআর টাওয়ারে কোনো ফায়ার অ্যালার্ম ছিল না। এর মধ্যে এফআর টাওয়ারে আগুনে মৃত 25 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, জবাবদিহিতা না থাকার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে। আগুনের লেলিহান শিখা নিভে গেছে, তবে আতঙ্কিত নগরবাসীর চোখে মুখে অজানা শঙ্কা। পোড়া মানুষের চিৎকার যেন এখনো ভাসছে বনানীর আকাশে। ভবনের ধ্বংসচিহ্নের দিকে তাকিয়ে নাগরিক চোখে যেন প্রশ্ন, এই শহরের পরবর্তী শিকারকে। সবসময় আতঙ্কে থাকি, বিশেষ করে এই ঘটনার পর আরো বেশি আতঙ্ক হয়ে গেছে। আমি আতঙ্কিত, তার কারণ আমি নিজে কোনো একটা ভবনে কাজ করি এবং আমাদের অনেক সহকর্মী, অনেক আত্মীয় স্বজন কাজ করে। দুর্ভাগ্যের আগুন ছাই করেছে ভবনটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আজ তাদের কেউ কেউ ভবনটির ভেতর ঢুকতে পেরেছেন। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানালেন, ফায়ার অ্যালার্ম বাজলে আরো কিছু লোক হয়তো বেঁচে যেত। আমরা ফায়ারের কোনো অ্যালার্ম শুনিনি, এটা ছিল সবচেয়ে খারাপ অবস্থা। কারণ আমাদের 12-13 তলায় 29 জন লোক এমপ্লয়ি আমাদের আটকা ছিল, যেখানে একজন ফিমেল মেম্বার ছিল প্রেগনেন্সি।
মানে এইটা ছিল আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের। আমার এখানে গতকাল 9 জন মারা গেছে এবং আমরা সবথেকে বেশি গভীর শোকাহত আমাদের এদের জন্য। আমি নিজেও ছিলাম। আমরা কিছু একটা টিম কোনো রকম বের হয়েছি। শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক। এ সময় পুলিশের পক্ষ থেকে তদন্তের পর দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়। মামলাটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা প্রথমে চেষ্টা করছি যারা এই ঘটনায় মৃত্যু বা আহত হয়েছেন অথবা মারা গিয়েছেন তাদের কোনো আত্মীয়স্বজন যদি বাদী হন তাহলে সবচেয়ে ভালো হয়। যদি কেউ বাদী আমরা খুঁজে না পাই তখন রাষ্ট্রবাদী হয়ে মামলা করে, এটা জানেন, সেই ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। তদন্ত কমিটিতে বসছি, আমরা এগুলো দেখে রাষ্ট্রের কথা তো প্রশ্ন তো করবই আমরা, যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে কিনা, যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব আছে প্ল্যান অনুমোদন করা তারা তাদের দায়িত্ব পালন করেছে কিনা। বিল্ডিং কোড কোন রকম ভাবে এখানে অনুসরণ করা হয়নি। যারা এই বাড়ি তৈরি করেছে তার বিল্ডিং কোড অনুসরণ করেনি। অগ্নি নির্বাপনের জন্য কোনো রকমের কোনো ব্যবস্থা এখানে নেই এবং এটা কেন করে অনুমতি পায় আমরা সেটাই বুঝতে পারি না। আজকে দুর্ভাগ্যজনক যে পরপর অগ্নিগুলো ওই দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, কিন্তু সরকার সেইভাবে ইফেক্টিভ কোনো মেজার নিতে ব্যর্থ হচ্ছে। উদ্ধার কাজ শেষে ভবনটি পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বনানীর ভয়াবহ আগুন নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সবাইকে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান মন্ত্রী। একটি রাজনৈতিক দল আছে সবকিছুতে রাজনীতি খোঁজে এবং কোনো দুর্ঘটনা হলেও সেখানেও রাজনীতি খোঁজার চেষ্টা করে। আমি অনুরোধ জানাবো সব কিছুকে দয়া করে রাজনীতিকরণ করবেন না, বরং পীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ান। আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য যেন সবাই সচেতন থাকি। পাইপ ফাটা, তখন আমি পাইপটা চাপ দিয়ে দিলাম। তারপর আমি দেখলাম কি পানিটা কম বাড়াচ্ছে আর ওই ফায়ার সার্ভিস আস্তে আস্তে আগুন নিভাতেছে। দেখবেন সংবাদের শেষাংশে। চলতি বছরের শেষ দিকে দলীয় সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সম্মেলন সফল করার লক্ষ্যে 8 বিভাগে 8টি টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায়। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বনানীর আগুনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি সহ সবার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে 8টি টিম গঠিত হবে দলের উপদেষ্টা পরিষদ ও সভাপতিমণ্ডলীর নেতৃত্বে। সফলভাবে সম্মেলন সম্পন্ন করতে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক সফর করবেন তারা। অনুমোদিত নকশার বাইরেই বাড়ানো হয় বনানীর এফআর টাওয়ারের উচ্চতা। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এদিকে ঢাকা উত্তরের মেয়র বলেছেন আগামী 10 দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার তথ্য চান তিনি। তবে সুউচ্চ ভবনগুলোর নকশায় অসঙ্গতির বিষয়গুলো দুর্ঘটনা ঘটলেই কেন সামনে আসে, এমন প্রশ্ন উঠছে সব মহলেই। রাশেদ লিমনের রিপোর্ট। অভিজাত এলাকায় সারি সারি সুউচ্চ বাণিজ্যিক ভবন। নিমতলী কিংবা চুরিহাট্টার অভিযোগের তীর ছিল রাসায়নিক গুদাম ও মজুতের দিকে, ছিল সরু অলিগলির অজুহাত। কিন্তু এবার বনানীর এই অগ্নিকাণ্ডে এত প্রাণহানির দায় কার? যেটা ছিল এটা ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না, এই জন্য আগুনটা ভিতরে দ্রুত ছড়াই গেছে এবং মানুষ সাপোর্টের সমস্যা হয়েছে। ভবনের মালিক একটু সদয় হলে কি বেঁচে যেত আরো কিছু প্রাণ? 18 তলা ভবন হয়েছে 23 তলা। অভিযোগ জমা পড়েছিল রাজুকে সেই 2002 সালে, ফল মেলেনি। দায় কি এড়াতে পারবে প্রতিষ্ঠানটি? এটা তাদের দুর্ঘটনায় মৃত্যু না, এটা এখানের যারা মালিক, ডেভেলপার এবং যদি অন্যরা জড়িত থাকে তাদের গাফিলতির কারণে এটা হত্যাকাণ্ড। নকশার আমরা ফটোকপি পাইছি, তাতে আমরা 18 তলা পর্যন্ত আমি অনুমোদন দেখেছি, নিজের চোখে দেখেছি, তাতে 18 তলা পর্যন্ত সত্যতা পাওয়া যায়। এটা 2006-07 আগে নির্মাণ কমপ্লিট হয়ে গেছে।
তথাপি তদন্ত কমিটি দেখবে যে ওই নির্মাণের সময় কার কার সংশ্লিষ্টতা ছিল, কে কে ছিল সেই সময়, কার কার সংশ্লিষ্ট ছিল, যাদের গাফিলতি ছিল তাদের অবশ্যই তারা শাস্তি পাবে। এফআর টাওয়ারের গায়ে গা লাগিয়ে দাঁড়ানো গোটা 10 ভবন, হয়তো আবারও কোনো দুর্ঘটনার পর বেরিয়ে আসবে অন্য ভবনের নকশার গাফিলতি। জিরো টলারেন্সের কথা জানিয়ে ঢাকা উত্তরের মেয়র অবশ্য বলছেন 10 দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নথি চান তিনি। গণস্বার্থে একটি নোটিশ দিচ্ছি আমরা সকলকে যে প্রত্যেকের ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির জন্য যা যা কাগজপত্র সব রেডি করতে। আমি ইমিডিয়েটলি নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা আমার ম্যাজিস্ট্রেট পাঠাবো। তবে অগ্নি নিরাপত্তার গাফিলতিতে বারবার এমন দুর্ঘটনার লাগাম পড়বে কবে? ঘুরে ফিরে উঠছে সেই একই প্রশ্ন। এফআর টাওয়ারের ঠিক কয়েকটি বিল্ডিং পরেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই সুউচ্চ ভবনগুলো এক একটির মধ্যে এক চুলো কোথাও ফাঁক নেই। রাজুক আর সিটি কর্পোরেশন বলছে এবার চলবে শুদ্ধি অভিযান। সেক্ষেত্রে এ ধরনের ভবনের ভবিষ্যৎ কি হবে তাই এখন দেখার বিষয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। 70 বছর পর চালু হলো ঢাকা কলকাতা ঢাকা রুটে পরীক্ষামূলক যাত্রীবাহী নৌ চলাচল। রোববার দুপুরের পর কলকাতায় পৌঁছাবে এমভি মধুমতি। পরিকল্পিত বা অপরিকল্পিত যাই হোক, নকশা বহির্ভূত ভবনের কারণে পুরো রাজধানী হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, নকশা যাই থাকুক, ভবন নির্মিত হয় মালিকের ইচ্ছা অনুযায়ী। তাই ভবন নির্মাণে নকশার ছাড়পত্র শুধু নয়, নিরাপত্তার স্বার্থে ভবন ব্যবহারের আগেও কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়ার বিধান থাকতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীতে গত কয়েক বছরের অগ্নিকাণ্ড আর হতাহতের পেছনে অন্যতম কারণ নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও ব্যবস্থাপনা। অথচ অগ্নি নির্বাপনের যথোপযুক্ত বিষয়গুলো নকশায় থাকার শর্তেই ভবন নির্মাণে অনুমোদন দেয় কর্তৃপক্ষ। কিন্তু বেশিরভাগ ভবনেই নকশায় ফায়ার এক্সিট থাকলেও তা মানা হয় না, যা থাকে তাও অকার্যকর। এমনকি ওয়াসার অনুমোদনে ভবনে পানির যে ব্যবস্থাপনা থাকার কথা তাও অগ্রাহ্য করা হয়। বৈদ্যুতিক লাইন টানায় কোনো ঝুঁকি আছে কিনা তা দেখভাল করেন না সংশ্লিষ্ট দপ্তর। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ভবন ব্যবহারের নিয়ম না মানায় চকবাজার আর নিমতলির মতো ঘটনা ঘটে। নতুন বা পুরান ঢাকা নয়, রাজধানীর 90% ঝুঁকিপূর্ণ ভবনই হয়ে উঠছে ঘাতক। কয়েকদিন আগে পুরাতন ঢাকায় হলো আমরা বললাম অপরিকল্পিত এলাকা, এখন আবার পরিকল্পিত এলাকায়, আধুনিক এলাকায় সেইখানেও শোনা যায় ঠিকমতো নিয়ম মানা হয় নাই, অথবা এমন এমন জিনিস দিয়ে এমন নকশায় তারা তৈরি করেছে যেটা নিরাপত্তা বিঘ্নিত হয়। নিয়ম মানানো এবং মানা দুটোই খুবই জরুরি। এই গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়, বিশেষ করে রাজুক, তাদের দায়িত্ব হলো এই নির্মাণটা সঠিকভাবে হচ্ছে কিনা, নিয়ম মতো হচ্ছে কিনা। ভবন নির্মাণে শুধু নকশায় ছাড়পত্র নিলেই হবে না, ভবন ব্যবহারের আগেও ছাড়পত্র নেয়ার বিধান থাকতে হবে বলে মনে করেন এই অগ্নি নিরাপত্তা পরামর্শক। শুধু অনুমোদন নিলেই হবে না, অনুমোদন শেষে এই ভবন তৈরির পর এইটা ব্যবহারের অনুমতিও কিন্তু সেখান থেকে নিতে হবে। ব্যবহারের অনুমতি যদি নিতে হয় তবে তাদের কোনো অফিসার এসে ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়ার পর সেটা হতে পারে, তার আগে না। পাশাপাশি যারা ভবন ব্যবহার করবেন তাদেরও অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে সচেতন করতে হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আমরা যেটা করতে পারি না আসলে নাইম সেটা করতে পারছে। দুর্ঘটনা ঘটছে, আইসা আমরা সবাই ফোন নিয়ে সেলফি তুলি। আমরা দোয়া করি ওর মতো এদেশে আর লক্ষ শেষ জন্ম নেই যারা মানুষের পাশে এসে দাঁড়ায়। দেখবেন সংবাদের শেষাংশে। উপাচার্যের বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবি বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা। এ সময় উপাচার্যের পদত্যাগ সহ নানা দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রেস বিজ্ঞপ্তিতে ওই দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, তবে তিনি এই ধরনের বক্তব্য দেননি বলেও দাবি করেন। 70 বছর পর চালু হলো ঢাকা কলকাতা ঢাকা রুটে পরীক্ষামূলক যাত্রীবাহী নৌ চলাচল। রাত 8টায় 82 জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের পাগলা থেকে এমভি মধুমতি ছেড়ে যায়। কলকাতা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে রোববার দুপুরের পর।
বিকেলে নারায়ণগঞ্জের পাগলার মেরি অ্যান্ডারসন ঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। যাত্রীদের মধ্যে সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ সাধারণ যাত্রী রয়েছেন। জাহাজটি চাঁদপুর, বরিশাল, মংলা হয়ে সুন্দরবনের মধ্য দিয়ে ভারতের হলদিয়া হয়ে যাবে কলকাতায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌ প্রোটোকল চুক্তির আওতায় পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য এই সেবা চালু করা হচ্ছে। নাম নাইম, বয়স 10 কি 11, দুরন্ত কৈশোর, কিন্তু বুকে অসীম সাহস আর সেবার প্রয়োজনে বেরিয়ে পড়ার তাগিদ। তাই তো বনানীর আগুনে যেখানে শত শত লোক ছিল নীরব দর্শক, কেউ বা সেলফি তুলতে বা ভিডিও ছড়াতে ব্যস্ত, সেখানে ছোট্ট নাইম ফায়ার সার্ভিসের নিরবচ্ছিন্ন পানি সরবরাহের পাইপের ছিদ্র বন্ধ সহ নানা কাজে ছিল ব্যস্ত। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ছবি। কড়াইল বস্তিতে বেড়ে ওঠা নাইমের স্বপ্ন বড় হয়ে পুলিশ কর্মকর্তা হওয়ার, কারণ এতে সেবা করা যায় মানুষের। নিজামুদ্দিনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। যেন বড় কোনো সেলিব্রিটি, যেখানেই যাচ্ছে সেখানেই ভিড়, হুমড়ি খেয়ে পড়ছে দেশি বিদেশি সব গণমাধ্যম। বলছি নাইমের কথা। গল্পটা একদিন আগের। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে FR টাওয়ারে ভয়াবহ আগুন। উদ্ধারকর্মীরা চেষ্টা করছেন সাধ্যের বাইরে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আর আটকে পড়াদের বের করে আনতে। অন্যদিকে উৎসুক জনতার ভিড়, ব্যস্ত অনেকেই মোবাইলে ভিডিও ধারণে। এদের মধ্যে আবার অনেকেই নিজের জীবন বিপন্ন করে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। হঠাৎই ক্যামেরার লেন্সে ধরা পড়ল ছোট্ট দুটি হাত আঁকড়ে ধরে আছে পানি সরবরাহের পাইপ। দেখি পাইপ ফাড়া, তখন আমি পাইপটা চাপ দিয়ে দিলাম। আর অনেক মানুষ আছে, তারা আমাকে পলিথিন এনে দিল যেন সাহায্য আরও বেশি হয়। সেজন্য পলিথিন পেঁচে আমি ধরে রাখলাম চাপ দিয়ে। তারপর আমি দেখলাম কি পানিটা কম বাড়াচ্ছে আর ওই দিয়ে ফায়ার সার্ভিস আস্তে আস্তে আগুন নিভাতেছে। সেই ছবিটি ভাইরাল হওয়ায় নাইমকে নিয়ে উৎসাহের সীমা নেই। 10 বছর বয়সী 5ম শ্রেণীর ছাত্র নাইমের স্বপ্ন পুলিশ অফিসার হওয়ার। বলতো বড় হয়ে কি হতে চাও? পুলিশ অফিসার। বিষয়টি বেশ উপভোগ করছেন খোদ পুলিশ কর্মকর্তারাও। ওর মুখ থেকে যে সাহসী উচ্চারণ, যে মানবতার বাণী ওর মুখ থেকে বের হয়েছে, আমরা দোয়া করি ওর মতো এদেশে আর লক্ষ শিশু জন্ম নেই। আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, আশা করি সে তার আশা পূরণ হবে। তাই তো নাইম ভক্তরা ওর মাঝেই খুঁজছে বাংলাদেশ। ছোট পিচ্ছি ছেলে যে মানবতা কাজটুকু করেছে, তাকে দেখে আমরা শিখে উচিত। আমরা আইসা তাদেরকে হেল্প করব, সাহায্য করব, এটা না করে আমরা সেলফি তুলি। নাইম যে কাজটা করছে এটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। কৌতূহল নিয়েই কড়াইল যাত্রা নাইমের বাড়ি। বস্তির মাঝে ছোট্ট একটি ঘরে 2 ভাই বোন আর মায়ের এক সংগ্রামী জীবন। আমার এক ছেলে এক মেয়ে, আমার স্বামীর সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি 2 ছেলে মেয়ে নিয়ে বাসায় কাজ করে খাই। আমি খুব গর্বিত যে আমার ছেলে এত বড় একটা কাজ করছে, আমি খুব আনন্দিত। আমার ভাই এত ভালো কাজ করছে, তাই আমার অনেক ভালো লাগতেছে। সবার প্রত্যাশা নাইমের সঠিক দেখভাল হলে একদিন হয়তো সত্যিই নিজের স্বপ্নকেও ছাড়িয়ে যাবে সে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগুন আছে ভাই, কিন্তু ধোঁয়ার জন্য নিঃশ্বাস নিতে পারছি না। হে আল্লাহ, আল্লাহ, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি নিঃশ্বাস নিতে পারি না। ও বাঁচতে চাইছিল। বনানীর রেফাত টাওয়ারে ভয়াবহ আগুনে মৃতদের পরিবারে মাতম। আহত 70 জনের মধ্যে 33 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি। মানসিক অবসাদে ভুগছেন তারা, জানলেন চিকিৎসক। 18 তলার অনুমোদন নিয়ে 23 তলা করা হয় ভবনটি, ছিল না কোনো ফায়ার অ্যালার্মও। হত্যাকাণ্ড বলছেন গণপূর্ত মন্ত্রী, ব্যবস্থা নেয়ার আশ্বাস। এবং জবাবদিহিতা না থাকায় বারবার অগ্নিকাণ্ড, বললেন মির্জা ফখরুল। রাজনীতি না করার আহ্বান তথ্যমন্ত্রীর। রাজধানী ঢাকার নকশা বহির্ভূত একটি ভবন যেন মৃত্যুফাঁদ। ভবন ব্যবহার ও ছাড়পত্রের বিধান রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।